কিন্তু সবচেয়ে বেশি বাটে পড়বে পাটোয়ারি গংরা, যারা এনসিপি করে। তাদের প্ল্যান হলো নির্বাচনটাকে বাতিল করা। আমি কয়েকটা ক্যাটাগরিক্যালি কতগুলো বক্তব্য। একটা বিষয় আপনি আনছেন যে পাটোয়ারি, জি, তিনি পরিষ্কার বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কিংবা হইতে দিবে না, এই ধরনের একটা কথা আছে। এটার মানে পরিষ্কার একটা বার্তা, সেটা হলো যে তারা মনে করে যে বিপ্লব বলেন আর অভ্যুত্থান বলেন সেটা এখনো চলমান। চলমান বলি এটা বলছে। দুই, কেন চলমান তারা রাখতে চায় সেটাও বলি। আপনি কল্পনা করেন, হাইপোথিসিস কল্পনা করেন, একেবারে কল্পনা। ধরেন কালকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে আওয়ামী লীগ ক্ষমতায়, এটা কথার কথা, হাইপোথিসিস। আপনি বলেন তো সবচেয়ে বিপদগ্রস্ত হবে কারা? যারা বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে তারা। কারা তারা? এই ইয়েরা সবাই কিন্তু বিপ্লবের নেতৃত্ব দিছে, কিন্তু সবচেয়ে বেশি বাটে পড়বে পাটোয়ারি গংরা, যারা এনসিপি করে। কথাটা বোঝার চেষ্টা করেন। যেহেতু তারা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, তাই তারা চাইবে না যে যেন তেন একটা নির্বাচন হোক, এক নম্বর। দুই নম্বর, ভাই আরেকটা কথা বলছে, আমি বলছি বিএনপি জিতবে, উনি বলছেন যে না এত চ্যালেঞ্জিং হবে। ইয়েস, চ্যালেঞ্জিং হবে যদি পিয়ার সিস্টেম হয়, তাহলে চ্যালেঞ্জিং হবে। কারণ পিয়ার সিস্টেমে কি হয় যে আপনি জানেন এত ব্যাখ্যার দরকার নাই, একটা শক্ত বিরোধী দল হবে এবং সরকার নড়ে বড়ে হয়, কিন্তু ওইটা তখন চ্যালেঞ্জিং হবে। এইবার আসেন, আরেকটা কথা বলা হয়েছে যে জামাত ইউনুস সাহেব নিরপেক্ষতা হারিয়েছেন, এটা জামাত বলছে। মির্জা আব্বাস সাহেব বলছেন নির্বাচন চায় না একটা মাত্র লোক, সে হলো ইউনুস। তাহলে যে লোকটা নিরপেক্ষতা হারিয়েছে সে হলো ইউনুস, যিনি নির্বাচন চান না তিনি হলেন ইউনুস। কিন্তু ইনফ্যাক্ট ইউনুস সাহেব কিন্তু তার দায়িত্ব শিফট করে দিছে একটা নির্বাচন কমিশনের কাছে, এবং অনেক জায়গায় তার টকশোতে বলে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, যদিও প্রশাসন সেই পুরনো, সেই 16 বছরের পুরনো প্রশাসন, 5 তলাটা 7 তলায়, 7 তলাটা 9 তলায়, প্রশাসন সেই পুরনো। এক। দুই, যদি সেই পুরনো প্রশাসন নিরপেক্ষ নির্বাচন দিতেই পারে, তাহলে বিগত নির্বাচনগুলোয় গেলেন না কেন? বলবেন যে সেই নির্বাচনগুলো দলীয় হয়েছে, এখনো তো ইউনুস সাহেব দলীয়। তা আমার কাছে এখন প্রথম মনে হয়, যেহেতু নির্বাচনের দায়িত্ব শিফট করে দিয়ে দিচ্ছে নির্বাচন কমিশনকে, তাহলে জামাতের তাহের সাহেব বলেন, বিএনপির তারা বলেন, এদের উচিত নৈতিক দায়িত্ব আপনি ইউনুস সাহেব চলে যান। এবং আমি মনে করি ইউনুস সাহেবের চলে যাওয়াই এখন উচিত ওই হিসাবে, কারণ নির্বাচন তো নির্বাচন কমিশন করবে। কারণ ইতিমধ্যে আমরা যে সিমটম পাইছি তাতে নির্বাচন কতটুকু হবে, কিভাবে হবে, আমি তো আস্থা আনার কোনো জায়গা পাই না। তো ইউনুস সাহেব চলে গেলে সরকার চালাবে কারা? দরকার নাই, নির্বাচন কমিশন নির্বাচন দিবে না। আমি এটা হাইপোথিসিস বলছি, আমি বলছি না যে আপনি চলে যান। এখন উনি নির্বাচনের যেহেতু তফসিল দিয়ে দিছে, রাষ্ট্রের রুটিন কাজ করুক, নির্বাচন দেখ, ফলাফলকে আমরা দেখতে চাই। তবে আমি আপনাকে আবারও বলছি, যে যত কথাই বলুক, আপনি যদি ওইরকম গয়ের হও, সেই আগের মতো একটা সাবেক নির্বাচন দিয়ে চলে যান, ইউনুস সাহেব চলে যায়, নির্বাচন না দিতে পেরেও যদি চলে যায়, আমি বললাম এই হেলাল ভাইরা যত সহজ মনে করতেছে, এত সহজ না। কেন সহজ না? এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে যেই লোকগুলো ওপেন হয়ে গেছে, সেই সার্জিস আলম বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, এদের রোল শেষ, এদের রোল আর নাই। কেন নাই? বিপ্লবের শক্তি শুধুই তারা ছিল না। ওয়ান্স দে আর আইডেন্টিফাইড, তারা এখন আর বিপ্লবের শক্তি নাও থাকতে পারে, কিন্তু যারা পিছনে আছে তারা আজও চলমান। কেন বলছি এটা? যদি বলি, আমি জানি না সময় আছে কিনা, শেষ করে দিচ্ছি। সেটা হলো আপনার যে 57 জন বিডিআর হত্যা হয়েছে, তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন, গোষ্ঠীজ্ঞাতি, এবং তাদের গ্রাউন্ডে যে 250 অফিসার চাকরি হারাইছে তারা, এবং অন্যান্য রিটায়ার্ড অফিসার যারা আছেন, বিডিআর যারা আটক ছিল, আপনি সবই কিন্তু ভিকটিম। যার সন্তান গেছে সে বুঝে। আপনি জানেন না যে একটা লোকের লাইফ যখন শেষ হয়ে যায়, একটা লোক তখন 5000 লোকের মতো শক্তিশালী হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে। আবু হেনা, আপনার কাছে জানতে চাই, এখন একটি বড় ইস্যু হয়ে গেছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন, এটি দিয়ে রাজনীতিতে একটা বিভক্তি আমরা দেখতে পাচ্ছি। আপনার অবজারভেশন কি এখানে? ওনার বক্তব্যটা পরিষ্কার। উনি বলছেন যে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের আছেন, ক্লিন ইমেজে আছেন, তারা যেহেতু বিচার না হওয়া পর্যন্ত তারা মাঠে নামতে পারতেছে না, তাদের ইয়েটাও সাসপেন্ড করা আছে, আপনার যে প্রতীক। হ্যাঁ, সুতরাং তাদেরকে তারা জাতীয় পার্টির থেকে তারা নমিনেশন দিবে। আপনি জিনিসটা বুঝছেন? জি। ক্লিন ইমেজের যারা আছে। জি। আচ্ছা, ক্লিন ইমেজ আপনি অ্যাসার্টেন করেন কিভাবে? আপনি কিভাবে অ্যাসার্টেন করবেন? কেন বলি আমি আওয়ামী লীগের সময় টকশো করেছি, উনিও করছে। যারা আওয়ামী লীগের পক্ষে যারা আসছেন, তারা তো কেউ টকশোতে এসে বলেননি যে সরকার যে আয়নাঘরটা করছে ঠিক করেননি, বিনা বিচারে যে হত্যা করতেছেন ঠিক করেননি, কিংবা মেজর সিনহাকে যে ওসি প্রদীপ গুলি করে মেরে ফেললো ঠিক হয়নি,
কেউ বলেনি, কেউ বলে নাই। এখন বলতে পারেন টকশোতে বলতে পারে না, কি যেহেতু ওই দলটা করে। কিন্তু বলুক তো কোনো রাজনীতিবিদ, উনি এসে বলুক তো অগোচরে তার কোনো ঘনিষ্ঠ বন্ধু বলছে কি না আওয়ামী লীগের যে সেটা তো ক্লিয়ার। কিন্তু আমি বলছি যে সুতরাং এই পুনর্বাসন না না না, এবং জাতীয় সুতরাং পার্টি- আপনি ক্লিন ইমেজের লোক নেওয়ার পূর্ব শর্তই হলো, সেটা বলছি, পূর্ব শর্তই হলো রায় হতে হবে। রায়তে যারা দোষী সাব্যস্ত হবে, দণ্ডপ্রাপ্ত হবেন, তারা বাদে বাকিগুলো ক্লিন ইমেজের। আমার বক্তব্যটা হলো ওইখানে। উনি যে এখন ক্লিন ইমেজ খুঁজতেছেন, আনটিল অ্যান্ড আনলেস জাজমেন্ট ইজ পার, যতক্ষণ একটা জাজমেন্ট না আমার হয়। প্রশ্নটা সেখানে না, আমার প্রশ্নটা হচ্ছে সেখানে যে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠেছে, তারা আবার আপনি বলছিলেন একটু আগে তাদেরকে ব্যাক করছে রাষ্ট্রেরই একটি অংশ, কিন্তু সেটাই বলছি। এবং তারা আবার বলছে ক্লিন ইমেজের আওয়ামী লীগকে নেবে। আবার এখানে বিএনপির একটি অবস্থান, সেটি যায় না অন্য দুটো রাজনৈতিক দলের সাথে। তাহলে কি জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোট, এটা নিয়ে কি আরেকটি ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি ঘোলাটে হচ্ছে? পরিস্থিতি না, তাদের প্ল্যানটা হলো নির্বাচনটাকে বাতিল করার। কেন করবে, কিভাবে করবে, আমি আপনাকে সেটা বলছি। জি। এক নম্বর হলো ক্লিন ইমেজের কথা আসছে। ক্লিন ইমেজ জাস্টিফাইড করতে হলে জাজমেন্ট লাগবে, জাজমেন্টে যারা দণ্ডপ্রাপ্ত হবে পানিশমেন্ট, বাকিরা ক্লিন ইমেজের। এক কথায় মোটা দাগে বললাম। এইবার আসেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ মাঠে আসতেছে, যেহেতু অলরেডি ওনার কথায় তাই বোঝা যায়। জি, সেক্ষেত্রে কি হবে, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নির্বাচন যায় না কেন? প্রশ্ন। বিএনপির বিজয় নিশ্চিত, কথাটা বুঝেন। আজকে যদি নির্বাচন হয়, বিএনপি বিজয় লাভ করবে। তাহলে জাতীয় পার্টি তো কিছুই না, জাতীয় পার্টি তো আওয়ামী লীগের রিপ্রেজেন্ট করতেছে। তাহলে আওয়ামী লীগের লোকসানটা কি, সেটা বলছি। জি। আওয়ামী লীগের লোকসান হলো রাজনৈতিক দল বিএনপি ক্ষমতা আসলে সে 5 বছরের ম্যান্ডেট পাবে, কথাটা বুঝেন। আর আজকে যে মাঠে আমরা দেখতেছি, কেউ কেউ বলে বিএনপি এবং আওয়ামী লীগের লোকজন তো আতাত করে চলে, এটার কারণ হচ্ছেই তারাও কোনো কোনো সময় সন্দিহান, নির্বাচন যদি ইনকেস না হয়ে যায় তাহলে লড়াইটা আমাদের থাকবে কেন? এই যে লড়াইটা যদি দুই পক্ষের মধ্যে বেঁধে যায়, তাহলে তাদের একটা ঝুঁকি আছে। কিন্তু নির্বাচনটা যদি হয়ে যায় আর বিএনপি ক্ষমতায় যায়, তখন কিন্তু ওই যে পিছনে 15 বছরের মাথায় আমার ঘুরবে, তখন কিন্তু পরিস্থিতি আওয়ামী লীগের জন্য ঘোলাটে হবে। আর ঘোলাটে হওয়ার কারণে আওয়ামী লীগ চাইবে যে আমি নির্বাচন যদি বাতিল হয়ে যায়, না হয়, আর ইউনূস সাহেব যদি চলে যেতে বাধ্য হয়, তাহলে আমার ওই 5 বছর ফেস করতে হবে না। তৃতীয় ব্যক্তি কেউ ক্ষমতা নেবে, হোয়াট এভার দ্য ফর্ম ইজ। আর তৃতীয় ব্যক্তি যেই আসবে, সে কিন্তু প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যেভাবেই ধরেন, সে আওয়ামী লীগের লোক। কারণ 16 বছরের চাষাবাদ করা তার যে লোকগুলো, তাদের ভিতর থেকে কেউ না কেউ টেক ওভার করবে যদি নির্বাচন না হয় আর ইউনূস সাহেব চলে যায়। এক। দুই হচ্ছে, ইউনূস সাহেবকে আমি মনে করি এখন চলেও যেতে পারে। কারণ কি, উনি কিন্তু একখানা পত্র দিয়া নির্বাচন কমিশনের দায়িত্ব দিয়ে দিচ্ছেন, কি যে তুমি নির্বাচন করো। এটা তো ইলেকশন কমিশন করবে, তার তো কোনো ফাংশন নাই। এখন তো কিন্তু আর কোনো ফাংশন নাই, অন্তত নির্বাচনের ব্যাপারে। এখন আমার একটা প্রশ্ন আছে এখানে। এটা সংবিধান দুইটার কথা বলছে। জি বলেন। ইউনূস সাহেব হলো অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং সে যা কিছু করতেছে সব অন্তর্বর্তীকালীন সংবিধান আপনাকে ধরতে হবে, কারণ সে অন্তর্বর্তীকালীন সরকার। আমার যে সংবিধানের কথাটা ওনারা বলে, সেখানে একটা সরকারের কথা বলা আছে, শুধু বর্তমানে নির্বাচিত সরকার। তত্ত্বাবধায়ক সরকার এখন ওখানে নাই, ওটা যদি ফেরত আসে আসবে। কিন্তু ইউনূস সাহেব হলো অন্তর্বর্তীকালীন সরকার। সে কিন্তু তার বৈধতা অবৈধতা নিয়ে আলাপ আমি আজকে করব না, ওটা অন্য চ্যাপ্টার। না, দরকার কিন্তু ইউনূস সাহেব কিন্তু একটা চিঠি লিখে নির্বাচন কমিশনের বলছে তুমি নির্বাচন করো। জি। এখন আসেন, ওনরা যে 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল 7 তারিখ, ওটা ছিল কারেক্ট ওই সংবিধান মোতাবেক। কারণ ওই সংবিধানের বিধান হইল সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে আপনি নির্বাচন করবেন। তাহলে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। জি। কিন্তু এই নির্বাচন কমিশন দায়িত্ব পেয়েছেন 21শে নভেম্বর 2024। ওনার কিন্তু নির্বাচন দেওয়ার সংবিধান মোতাবেক যে নির্বাচন দেওয়ার, সেই ট্রেন ছেড়ে চলে গেছে। উনি কোথায় পাইলেন যে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন? ওনাকে এই রাইটটা কে দিল? মানে এই নির্বাচন কমিশনকে ওই সংবিধান মোতাবেক যদি নির্বাচন করে, ওই সংবিধান মোতাবেক নির্বাচন তো 7ই নভেম্বর 2024-এর মধ্যে 3 মাসের মেয়াদ শেষ কিসের হয়ে- ভিত্তিতে হচ্ছে এসব? কথা তো সেটাই। সুতরাং এই নির্বাচন কমিশন, আপনি যে নির্বাচনটা দিচ্ছেন, এদেরকে সংসদে নিবেন, ওই পর্যন্ত নিবেন কোন আইনে? কোন আইনে? আপনাকে আইনটা বলতে হবে তো। আপনি তো সেটা বলতে পারতেছেন না, কারণ আপনি কোন সরকার? আপনার নিয়োগই হইল 7ই নভেম্বর 2024-এর পর। সুতরাং এটা পরিষ্কার। আজকে আমি এখন বলে যাচ্ছি, হাসবে, হেলাল ভাই হাসবে, কি বলে না বলে, 5 বছর পরে এই কৈফিয়ত দিতে হবে। ইট ইজ বাংলাদেশ, বাংলাদেশ এখন সেই জায়গায় নাই, আপনি সহজে পার পেয়ে যাবেন না। আপনি সংসদ পর্যন্ত যে যাবেন, সেই বৈধতাটা আপনাকে নিতে হবে। তা নাহলে আপনি যাচ্ছেন কিভাবে?
নির্বাচন কমিশনের কি রাইট আছে ফেব্রুয়ারি 26-এ নির্বাচন দেওয়ার? তার কি রাইটটা ফেব্রুয়ারি 2026-এ সে কিভাবে নির্বাচন দেয়? আমি ওনাকে প্রশ্ন করছি না, আই এম জাস্ট থ্রোয়িং এ চ্যালেঞ্জ টু ইলেকশন কমিশন। ইউ মাস্ট আনসার টু দ্য পিপল যে তুমি কিভাবে যাচ্ছ ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন দিতে, কোন সংবিধানে?